পরীক্ষা হোক বা ধরুন আমাদের রোজকার জীবন, আমরা কিন্তু প্রায়শই এমন সব ঘটনার মুখোমুখি হই যা হঠাৎ করে আসে আর চোখের পলকে অনেক কিছু বদলে দেয়। মানে চেনা পরিবেশ, স্বাভাবিক জীবনযাত্রা সব কেমন ওলটপালট হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম। কিন্তু এই যে আকস্মিক ঘটনা, মানে যাকে আমরা দুর্যোগ বলি, এই দুর্যোগ সম্পর্কে যদি আমাদের একটা ঠিকঠাক ধারণা থাকে, যদি আমরা জানি যে এর মোকাবেলা কিভাবে করতে হবে, তাহলে কি পরিস্থিতিটা কিছুটা হলেও সামলানো সহজ হয় না? একদম ঠিক। দেখুন, জ্ঞান আর প্রস্তুতি এই দুটোই কিন্তু অপ্রত্যাশিতকে সামলানোর সবচেয়ে বড় অস্ত্র। আর আজকের আলোচনায় আমরা ঠিক সেই দুর্যোগ আর তার ব্যবস্থাপনা নিয়ে একটু বিস্তারিত জানব। এই আলোচনাটা শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয় কিন্তু। না, শুধু পরীক্ষার জন্য নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের আর চারপাশের সবার সুরক্ষার জন্য জানাটা খুব দরকারি। আমরা আজকে মূলত নির্ভর করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রম অনুযায়ী লেখা একটা বইয়ের ওপর। হ্যাঁ, আজ আমরা বিশেষভাবে আলোকপাত করব সুতপা বিশ্বাস রচিত উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরিচয় বইটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে। সেটা হল দুর্যোগ ও তার ব্যবস্থাপনা, মানে ডিজাস্টার অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। বইটা আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত। হ্যাঁ, আর এটা তো বলাই বাহুল্য যে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমেস্টারের ছাত্রছাত্রীদের জন্য, মানে ক্লাস 12 সেমেস্টার 4, তাদের এনইপি 2020 ভিত্তিক নতুন পাঠ্যক্রম অনুসারে এটা তৈরি। আমাদের চেষ্টা থাকবে এই অধ্যায়ের মূল বিষয়গুলোকে যতটা সম্ভব সহজভাবে তুলে ধরা। ঠিক তাই। এই অংশে আমরা বোঝার চেষ্টা করব যে দুর্যোগ আসলে কি, কত রকমের হতে পারে, কেনই বা ঘটে, এর ফলাফল মানে তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা তা হলো এই দুর্যোগগুলোর যে বিধ্বংসী প্রভাব সেটা কমানোর জন্য বা সেগুলোর সঙ্গে মানিয়ে চলার জন্য কী ধরনের ব্যবস্থাপনা বা পরিকল্পনার প্রয়োজন। আমরা প্রাকৃতিক আর মানব সৃষ্ট এই দু ধরনের দুর্যোগ নিয়ে কথা বলবো, যেমনটা বইতেও বেশ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মানে বইয়ের সংশ্লিষ্ট অংশগুলোতে যেমন 1.9 থেকে 1.13 এই বিষয়গুলো খুব সুন্দর করেই সাজানো আছে। চলুন তাহলে শুরু করা যাক একদম গোড়ার ধারণাটা দিয়ে। এই যে আমরা দুর্যোগ বলছি বইয়ের ভাষায় বা সাধারণভাবেও, এই দুর্যোগ, ডিজাস্টার জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে দুর্যোগ হলো এমন একটা চরম ঘটনা যা হয়তো প্রকৃতি বা মানুষের কোনো কাজের ফলে হঠাৎ করেই ঘটে, আর তার প্রভাবে একটা নির্দিষ্ট এলাকার স্বাভাবিক কাজকর্ম একদম ব্যাহত হয়ে যায়। ও আচ্ছা। শুধু তাই না, মানুষের জীবন, তাদের জীবিকা, সম্পত্তি এবং পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়। বইটাতেও দেখবেন যেমন পৃষ্ঠা 114তে আছে, দুর্যোগকে মূলত দুটো প্রধান ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার, যেমন ধরুন ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, খরা, ভূমিধস, অগ্ন্যুৎপাত, এইগুলো যা মূলত প্রাকৃতিক শক্তির কারণেই ঘটে থাকে। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো মানব সৃষ্ট দুর্যোগ, ম্যান মেড ডিজাস্টার। এর কারণ কিন্তু মানুষ নিজেই, যেমন বড় কোনো শিল্প দুর্ঘটনা। এখানে ভোপাল গ্যাস দুর্ঘটনার কথাটা তো বলতেই হয়। হ্যাঁ, অবশ্যই। এছাড়া পারমাণবিক দুর্ঘটনা যেমন চেরনোবিল, বা ধরুন যুদ্ধ, দাঙ্গা, এমনকি বড়সড় কোনো পথ দুর্ঘটনাও কিন্তু এর মধ্যে পড়ে। বইটিতে কোথাও কোথাও আবার আধা প্রাকৃতিক দুর্যোগের কথাও বলা আছে। আধা প্রাকৃতিক, সেটা কিরকম? মানে যেখানে প্রাকৃতিক ঘটনা আর মানুষের কাজকর্ম দুটো মিলে একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি করে। যেমন ধরুন ব্যাপক হারে গাছ কাটার ফলে ভূমিধসের প্রবণতা বেড়ে যাওয়া, এটা একটা উদাহরণ হতে পারে। আচ্ছা, বুঝলাম। প্রাকৃতিক দুর্যোগের কথায় যদি আসি, এর মধ্যে ভূমিকম্প, আর্থকোয়েক, এটা বোধহয় সবচেয়ে অপ্রত্যাশিত আর ভয়ঙ্করগুলোর মধ্যে একটা, তাই না? বইটিতে এর কারণ আর প্রভাব সম্পর্কে কি বলা হয়েছে? ঠিক বলেছেন, ভূমিকম্প খুবই আকস্মিক। এর প্রধান প্রাকৃতিক কারণ হল অভ্যন্তরের টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া, মানে তাদের মধ্যে সংঘর্ষ বা একে অপরের থেকে সরে যাওয়া, যা বইয়ের প্রায় 123 নম্বর পৃষ্ঠায় ছবি দিয়ে বেশ ভালোভাবে ব্যাখ্যা করা আছে। আচ্ছা। এই প্লেট বা পাতগুলো যখন হঠাৎ নড়ে ওঠে তখনই ভূপৃষ্ঠে কম্পন সৃষ্টি হয়। এছাড়া ধরুন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা খুব বড় মাপের ভূমিধসের ফলেও কিন্তু স্থানীয়ভাবে ভূমিকম্প হতে পারে, আর এর প্রভাব সে তো অত্যন্ত বিধ্বংসী হতে পারে। যেমন গুজরাতের ভুজ ভূমিকম্পের কথাটা আমরা প্রায় শুনি। হ্যাঁ, পাঠ্য বইও পৃষ্ঠা 125-এ এই উদাহরণটা দেয়া আছে।
2001 সালের 26শে জানুয়ারি গুজরাটের ভুজে যে ভয়ঙ্কর ভূমিকম্পটা হয়েছিল তাতে প্রায় 20,000 মানুষের প্রাণ গিয়েছিল। ভাবা যায়। 20,000। হ্যাঁ। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছিলেন। আর সম্পত্তির ক্ষতি তার তো কোনো হিসেবই নেই। পরিকাঠামো পুরো ভেঙে পড়েছিল। মানে এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় ভূমিকম্পের ভয়াবহতা ঠিক কতটা। সত্যি ভাবলে শিউরে উঠতে হয়। এইরকম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য বইতে কী ধরনের ব্যবস্থাপনার কথা বলা হয়েছে? মানে এটা কি শুধু প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই? না না, অবশ্যই উপায় আছে, আর সেখানেই তো ব্যবস্থাপনার গুরুত্বটা। বইটাতে যেমন পৃষ্ঠা 124-এ বেশ কয়েকটা উপায়ের কথা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। প্রথমত, ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ কৌশল ব্যবহার করা। সেটা কি রকম? অর্থাৎ বাড়িঘর বা ধরুন সেতু, এগুলো বানানোর সময় এমন ডিজাইন আর প্রযুক্তি ব্যবহার করা যাতে সেগুলো কম্পনটা সহ্য করতে পারে। এটা বিশেষ করে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে খুবই জরুরি। আচ্ছা। দ্বিতীয়ত, জনসচেতনতা বৃদ্ধি। আচ্ছা। মানুষ যদি জানে যে ভূমিকম্পের সময় কি করতে হবে আর কি করা চলবে না, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যেতে পারে। এর জন্য দরকার নিয়মিত মহড়া চালানো, স্কুল কলেজে অফিস আদালতে। সচেতনতা আর মহড়া, এই দুটো তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর কোনো প্রযুক্তিগত ব্যবস্থার কথা কি বলা আছে? হ্যাঁ, আধুনিক সতর্কীকরণ ব্যবস্থা, আর্লি ওয়ার্নিং সিস্টেমের কথাও উল্লেখ আছে। যদিও ভূমিকম্পের একেবারে সঠিক পূর্বাভাস দেওয়াটা এখনও খুব কঠিন, তাও কিছু উন্নত প্রযুক্তির মাধ্যমে কম্পন শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগে একটা অ্যালার্ট বা সতর্কবার্তা দেওয়া সম্ভব। কয়েক সেকেন্ড, তাতেই কি কাজ হবে? হ্যাঁ, এই কয়েক সেকেন্ডও কিন্তু জীবন বাঁচানোর জন্য খুব মূল্যবান হতে পারে। এছাড়াও ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, হ্যাজার্ড জোন ম্যাপিং এবং সেই অনুযায়ী ভূমি ব্যবহারের পরিকল্পনা, ল্যান্ড ইউজ প্ল্যানিং তৈরি করাটাও খুব জরুরি। মানে কোথায় বসতি গড়া নিরাপদ, কোথায় নয়, এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। তার মানে দাঁড়াচ্ছে, প্রকৃতির এই রুদ্র রূপকে হয়তো আমরা পুরোপুরি আটকাতে পারব না, কিন্তু সঠিক পরিকল্পনা আর প্রস্তুতি যদি থাকে, তাহলে তার আঘাত সহ্য করার ক্ষমতাটা বাড়ানো সম্ভব। একদম। এবার যদি আমরা একটু মানবসৃষ্ট দুর্যোগের দিকে তাকাই, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা তো একটা দুঃস্বপ্নের মতো ঘটনা। বইতে এর ভয়াবহতার ছবিটা ঠিক কিভাবে আঁকা হয়েছে? ভোপাল গ্যাস দুর্ঘটনা নিঃসন্দেহে ভারতের, এমনকি বলা যায় বিশ্বেরও অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। বইয়ের 143 থেকে 145 নম্বর পৃষ্ঠায় এর বেশ বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ঘটনাটা ঘটেছিল 1984 সালের 2 আর 3 ডিসেম্বরের মাঝের রাতে। ইউনিয়ন কার্বাইড নামে একটা কীটনাশক তৈরির কারখানা ছিল। হ্যাঁ, ইউনিয়ন কার্বাইড। সেখান থেকে অত্যন্ত বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট বা MIC গ্যাস লিক করে বাতাসে ছড়িয়ে পড়েছিল, আর এর ফল হয়েছিল মারাত্মক। ঠিক কতটা মারাত্মক, সংখ্যাটা কি জানা যায়? সরকারি হিসেবেই কয়েক ঘন্টার মধ্যে প্রায় 5,500 মানুষ মারা যান, তবে বেসরকারি মতে সংখ্যাটা নাকি আরও অনেক বেশি। শুধু তাই নয়, প্রায় 5 লাখ মানুষ এই বিষাক্ত গ্যাসের শিকার হয়েছিলেন, যাদের মধ্যে অনেকেই পরে দীর্ঘস্থায়ী আর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, যেমন ক্যান্সার, ফুসফুসের সমস্যা, চোখের সমস্যা, স্নায়ুর রোগ, এমনকি প্রজনন ক্ষমতার সমস্যা, এরকম অনেক কিছু। ও মাই গড! এর প্রভাব তো প্রজন্মের পরপর জন্ম ধরে অনেক পরিবারকে বয়ে বেড়াতে হচ্ছে। পরিবেশের ওপরও এর সাংঘাতিক দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছিল। মাটি, জল সবই দূষিত হয়ে গিয়েছিল। একটা দুর্ঘটনা যে এতগুলো মানুষের জীবন আর পরিবেশকে এইভাবে ধ্বংস করে দিতে পারে, এই ঘটনা থেকে কি শিক্ষা নেওয়া হয়েছিল? এরপরে কিছু পরিবর্তন এসেছিল কি? সবচেয়ে বড় শিক্ষাটা ছিল শিল্পক্ষেত্রের নিরাপত্তার গুরুত্বটা বোঝা। এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে বিভিন্ন শিল্প কারখানায়, বিশেষ করে যেখানে বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করা হয়, সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা কতটা জরুরি। কঠোর নিয়মকানুন থাকা দরকার, নিয়মিত সেফটি অডিট বা নিরাপত্তা নিরীক্ষা করা দরকার, আপৎকালীন পরিকল্পনা বা ইমার্জেন্সি প্ল্যান থাকা দরকার, আর কর্মীদের সঠিক প্রশিক্ষণ, এগুলোর প্রয়োজনীয়তা ভোপাল একেবারে সামনে এনে দিয়েছিল। এটা প্রমাণ করে যে মানবসৃষ্ট দুর্যোগ কিন্তু অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব, যদি যথেষ্ট সতর্কতা নেওয়া হয়। এই ধরনের ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতা নিশ্চয়ই সামগ্রিকভাবে দুর্যোগ মোকাবিলার যে ব্যবস্থাপনা, সেই চিন্তাভাবনাকেও অনেক প্রভাবিত করেছে। বইতে দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে কি বলা হয়েছে?
এটা কি শুধু দুর্যোগ ঘটে যাওয়ার পরের ব্যাপার নাকি আগেও কিছু করার থাকে? একেবারেই না। দুর্যোগ ব্যবস্থাপনা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া। মানে এটা দুর্যোগের আগেও চলে, দুর্যোগের সময়ও চলে, আবার দুর্যোগ শেষ হয়ে যাওয়ার পরেও চলতে থাকে। বইটিতে পৃষ্ঠা ১৪৯ থেকে ১৫৩তে দেখবেন এই ব্যবস্থাপনার মূলত ৩টে প্রধান পর্যায় বা ধাপের কথা বলা হয়েছে। এগুলো বোঝাটা খুব জরুরি। প্রথম পর্যায়টা কি একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। প্রথম পর্যায় হল প্রাক বিপর্যয় পর্যায়, অর্থাৎ দুর্যোগ আঘাত হানার আগের যে প্রস্তুতি পর্ব। এর মধ্যে অনেকগুলো কাজ পড়ে, যেমন ধরুন ঝুঁকি মূল্যায়ন, রিস্ক অ্যাসেসমেন্ট, মানে কোন এলাকায় কী ধরনের দুর্যোগের কতটা সম্ভাবনা আছে সেটা বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করা। প্রতিরোধ ও প্রশমন, মানে দুর্যোগ যাতে ঘটতেই না পারে তার ব্যবস্থা নেওয়া, যেমন ধরুন মানবসৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো, অথবা দুর্যোগ ঘটলেও তার প্রভাব যাতে কম হয় তার জন্য পদক্ষেপ নেওয়া, যেমন বন্যাপ্রবণ এলাকায় বাঁধ বানানো বা ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বিল্ডিং কোড আরও কঠোর করা। প্রস্তুতি, যদি দুর্যোগ এসেই পড়ে তাহলে তার মোকাবেলা করার জন্য আগে থেকে তৈরি থাকা। এর মধ্যে পড়ে আপৎকালীন পরিকল্পনা তৈরি করা, সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন করা, ত্রাণ সামগ্রী মজুদ রাখা এবং অবশ্যই জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ। এই পর্যায়ে যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলোই কিন্তু ঠিক করে দেয় যে দুর্যোগের আঘাতটা কতটা সামাল দেওয়া যাবে। তার মানে দুর্যোগ আসালালি অনেকটা কাজ করে রাখতে হয়। এটা তো খুব গুরুত্বপূর্ণ। আর যখন দুর্যোগ চলছে বা সবে শেষ হয়েছে তখন কি করণীয়, সেই পর্যায়টা কি? ঠিক। দ্বিতীয় পর্যায় হল বিপর্যয়কালীন পর্যায়, ডিউরিং ডিজাস্টার ফেজ। যখন দুর্যোগটা চলছে তখন প্রধান লক্ষ্য থাকে মানুষের জীবন বাঁচানো আর তাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো মেটানো। এর মধ্যে পড়ে উদ্ধার কার্য, সার্চ অ্যান্ড রেস্কিউ, যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা, ত্রাণ বিতরণ, রিলিফ ডিস্ট্রিবিউশন, দুর্গত মানুষদের কাছে খাবার, জল, ওষুধ, আশ্রয় পৌঁছে দেওয়া, প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এড অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যোগাযোগ ও সমন্বয় রক্ষা, কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, বিভিন্ন যে উদ্ধারকারী দল বা সংস্থা কাজ করছে তাদের মধ্যে একটা সমন্বয় বজায় রাখা আর সঠিক তথ্য আদান-প্রদান নিশ্চিত করা। এই সময় কিন্তু গুজব ছড়ানো বন্ধ করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এরপর আসে তৃতীয় পর্যায়, যেটাকে বলে বিপর্যয় পরবর্তী পর্যায়, পোস্ট ডিজাস্টার ফেজ। দুর্যোগ থেমে যাওয়ার পর শুরু হয় দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের কাজ। এর মধ্যে আছে ক্ষতি নিরূপণ, ড্যামেজ অ্যাসেসমেন্ট, ঠিক কতটা ক্ষতি হয়েছে তার একটা সঠিক হিসেব করা, পুনর্বাসন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা, তাদের জীবিকার ব্যবস্থা করা, মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া, পুনর্গঠন, যে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল ভেঙে পড়েছে সেগুলো আবার তৈরি করা। তবে এবার চেষ্টা করা হয় আরও ভালোভাবে তৈরি করার, যাতে ভবিষ্যতে একই ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ততা কম হয়। এটাকে বলে বিল্ডিং ব্যাক বেটার। অভিজ্ঞতা থেকে শিক্ষা, পুরো ঘটনাটা আবার ফিরে দেখা, পর্যালোচনা করা, কোথায় খামতি ছিল, কি আরও ভালো করা যেত এবং সেই অনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনাকে আরও উন্নত করা। বা পুরো প্রক্রিয়াটা তো বেশ ব্যাপক আর সুচিন্তিত মনে হচ্ছে। আচ্ছা, এই যে এত বড় একটা ব্যবস্থাপনার কথা বলা হলো, এর মধ্যে আমাদের ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্মের কি কোনো ভূমিকা থাকতে পারে, নাকি এটা পুরোটাই সরকারি বা প্রশাসনিক স্তরের কাজ? না, ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের ১৫৩ নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে বেশ জোর দেওয়া হয়েছে। দেখুন, তরুণরা শুধু নিজেরাই সচেতন হবে না, তারা তাদের পরিবারকে, প্রতিবেশীদের, বন্ধুদেরও সচেতন করতে পারে। কিরকম? যেমন ধরুন, স্কুলে তারা যে প্রাথমিক চিকিৎসার কৌশলগুলো শেখে সেগুলো তারা বাড়িতে বা পাড়ায় আপৎকালীন পরিস্থিতিতে কাজে লাগাতে পারে। বিভিন্ন সচেতনতামূলক প্রচারে, যেমন ধরুন পোস্টার বানানো, পথনাটিকা করা, এইসবে তারা অংশ নিতে পারে। আর কিছু, যেমন ত্রাণ বা পুনরুদ্ধারের কাজে কি তারা যুক্ত হতে পারে? অবশ্যই পারে। তারা স্কুলের মাধ্যমে বা নিজেরা মিলেমিশে ত্রাণ সামগ্রী, যেমন শুকনো খাবার, জামা কাপড়, বইপত্র, এগুলো সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠাতে সাহায্য করতে পারে। আবার ধরুন, বৃক্ষরোপণ বা জলাশয় পরিষ্কার রাখার মতো পরিবেশ বান্ধব কাজে অংশ নিয়ে তারা কিন্তু পরোক্ষভাবে কিছু দুর্যোগের, যেমন বন্যা বা খরার ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। ঠিক।
সবচেয়ে বড় কথা কি জানেন? দুর্যোগ ব্যবস্থাপনার এই জ্ঞানটা তাদের ভবিষ্যতে একজন দায়িত্বশীল এবং সক্রিয় নাগরিক হয়ে উঠতে সাহায্য করবে। তাদের যে এনার্জি, যে উৎসাহ, নতুন কিছু করার যে মানসিকতা, সেটা এই ক্ষেত্রে একটা বিরাট সম্পদ। এটা শুনে খুব ভালো লাগলো, খুব আশার কথা। এবার একটু পরীক্ষার প্রসঙ্গে আসা যাক। ছাত্রছাত্রীদের কাছে এটা একটা খুব জরুরি প্রশ্ন থাকে। সবসময়ে যে এত কিছু আলোচনা হলো, দুর্যোগ, তার প্রকারভেদ, কারণ, ফলাফল, ব্যবস্থাপনা, এগুলো থেকে পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে? বইটা এক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে? দেখুন, পরীক্ষায় এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসাই স্বাভাবিক, কারণ এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। যেমন ধরুন, সংজ্ঞা জানতে চাইতে পারে। দুর্যোগ কি? দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? এই ধরনের প্রকারভেদ নিয়ে প্রশ্ন আসতে পারে। প্রাকৃতিক আর মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো, উদাহরণ দাও। অথবা কয়েকটা দুর্যোগের নাম দিয়ে বলতে পারে কোনটা কোন ধরনের। নির্দিষ্ট কোনো দুর্যোগ নিয়ে প্রশ্ন হতে পারে, যেমন ভূমিকম্পের কারণ ও ফলাফল আলোচনা করো, বা ধরুন বন্যার মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হয়। ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ ব্যবস্থা সম্পর্কে লেখো। খরা বা সুনামির প্রভাব আলোচনা করো, এরকম। আর ব্যবস্থাপনা নিয়ে? দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ। মানে প্রাক বিপর্যয়, বিপর্যয়কালীন আর বিপর্যয় পরবর্তী পর্যায়ের কাজগুলো বিস্তারিতভাবে আলোচনা করতে বলা হতে পারে। আবার কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন আসতে পারে, যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা বা চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার মতো কোনো ঘটনা উল্লেখ করে তার কারণ, ফলাফল এবং সেখান থেকে কি শিক্ষা পাওয়া গেল সে বিষয়ে লিখতে বলা হতে পারে। অনেক সময় একটা কাল্পনিক পরিস্থিতি দিয়েও সমস্যাটা বিশ্লেষণ করে ব্যবস্থাপনার ধাপগুলো লিখতে বলা হয়। আবার কেস স্টাডি ভিত্তিক প্রশ্নও আসতে পারে। আর সংক্ষিপ্ত প্রশ্ন মানে এমসিকিউ বা এসএকিউ তো থাকবেই, যেখানে হয়তো নির্দিষ্ট কোনো তথ্য বা সংজ্ঞা জানতে চাওয়া হবে। এই বইটাতে যেমন উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরিচয়, প্রত্যেকটা বিষয় আলোচনার পরই দেখবেন অনুশীলনীতে এই নানা ধরনের প্রশ্ন দেওয়া আছে। আর বইয়ের শেষের দিকে মডেল প্রশ্নপত্র আছে, যেমন পৃষ্ঠা 251-252-তে। ওগুলো দেখলে ছাত্রছাত্রীরা প্রশ্নের ধরন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবে আর নিজেদের প্রস্তুতিটাও যাচাই করে নিতে পারবে। পরীক্ষার আগে অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, মানে মূল বইটা হয়তো পুরোটা খুঁটিয়ে পড়া হয় না, তার বদলে শর্টকাট নোট বা বাজারের চলতি সাজেশন বইয়ের ওপর নির্ভর করা হয়। কিন্তু পরিবেশবিজ্ঞান মতো একটা বিষয়, যেটা তো শুধু মুখস্থ করার নয়, বোঝারও বিষয়, সেখানেই শর্টকাট পদ্ধতিটা কি আদৌ কাজের? আপনার কি মনে হয়? এটা একটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন। সত্যি বলতে কি একেবারেই কাজের নয়, বরং এটা ক্ষতিকর। দেখুন, উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরিচয়ের মতো টেক্সট বুকগুলো লেখা হয় সিলেবাসের কথা মাথায় রেখে বিষয়বস্তুকে ধাপে ধাপে সহজ ভাষায় ব্যাখ্যা করার জন্য। যখন ছাত্রছাত্রীরা এই বইগুলো খুঁটিয়ে পড়ে, তখন তাদের মধ্যে বিষয়টার একটা সামগ্রিক ধারণা তৈরি হয়। মানে শুধু তথ্য জানা নয়, তার পেছনের কারণটাও বোঝা যায়। একদম। তারা শুধু তথ্যগুলো মুখস্থ করে না, বরং তার মধ্যেকার কার্যকারণ সম্পর্কগুলো বুঝতে শেখে। ধরুন ওই দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলোই। শর্টকাট নোটে হয়তো শুধু পয়েন্টগুলো লেখা থাকবে, কিন্তু টেক্সট বইটা পড়লে বোঝা যাবে কেন ওই প্রাক বিপর্যয় প্রস্তুতিটা এত জরুরি, কেন উদ্ধার কাজের সময় সঠিক সমন্বয়টা দরকার, কেন দীর্ঘমেয়াদী পুনর্বাসন মানে শুধু বাড়ি তৈরি করে দেওয়া নয়, মানুষের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হয়। হ্যাঁ, ঠিক। এই গভীর উপলব্ধিটা যদি না থাকে, তাহলে পরীক্ষায় প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলেই কিন্তু উত্তর লেখা কঠিন হয়ে যায়। তাছাড়া পরিবেশবিদ্যা তো শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার বিষয় নয়, এটা আমাদের চারপাশকে জানার বিষয়, পরিবেশের প্রতি আরও সংবেদনশীল হওয়ার বিষয়। টেক্সট বই পড়লে সেই বোধটা তৈরি হয়, যা একজন ছাত্র বা ছাত্রীকে ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিকে পরিণত হতে সাহায্য করে। তাই শর্টকাট হয়তো সাময়িকভাবে কিছু নম্বর এনে দিতে পারে, কিন্তু আসল জ্ঞানার্জন আর দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি কিন্তু মূল পাঠ্য বইয়ের গভীর অধ্যয়ন। একেবারেই সহমত আপনার সাথে। আর আজকের এই যে বিস্তৃত আলোচনা, এটা তো সম্ভবই হল সুতপা বিশ্বাস রচিত উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরিচয় বইটি হাতের কাছে ছিল বলে। বইটি প্রকাশ করেছে আরামবাগ বুক হাউস। আর আরও একবার মনে করিয়ে দিই, এই বইটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য এনইপি 2020 ভিত্তিক নতুন পাঠ্যক্রম অনুসারে তৈরি। এতে সিলেবাসের প্রত্যেকটা বিষয় খুব সহজবদ্ধ ভাষায় প্রয়োজনীয় উদাহরণ আর ছবি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ,
বইটিতে ধারণার স্পষ্টতার পাশাপাশি খুব প্রাসঙ্গিক কিছু কেস স্টাডি, গুরুত্বপূর্ণ তথ্য টেবিলের আকারে আর অনুশীলনীতে প্রচুর বিভিন্ন ধরনের প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, ব্যাখ্যামূলক এগুলো যোগ করা হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক। তাই আজকের আলোচনার সূত্র ধরে আরও বিস্তৃত জানতে আর পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের বলবো মূল বইটি অবশ্যই সংগ্রহ করতে আর খুঁটিয়ে পড়তে। আশা করি দুর্যোগ ও তার ব্যবস্থাপনা নিয়ে আজকের এই আলোচনা ছাত্রছাত্রীদের বিষয়টিকে বুঝতে এবং এর গুরুত্ব উপলব্ধি করতে কিছুটা হলেও সাহায্য করেছে। মনে রাখতে হবে, দুর্যোগ সম্পর্কে জ্ঞান অর্জন করাটা কিন্তু শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়। এটা আমাদের নিজেদের জীবন, আমাদের সমাজ এবং আমাদের চারপাশের পরিবেশকে আরও সুরক্ষিত, আরও সহনশীল করে তোলার একটা অপরিহার্য অঙ্গ। ঠিক তাই। জ্ঞান তখনই আসল শক্তি হয়ে ওঠে যখন তা সঠিকভাবে প্রয়োগ করা যায়। দুর্যোগ ব্যবস্থাপনার এই জ্ঞান একদিকে যেমন আমাদের ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করার সাহস যোগায়, তেমনি বৃহত্তর ক্ষেত্রে সমাজকে আরও সংগঠিতভাবে প্রস্তুত হতেও সাহায্য করে। ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরিচয় বইটির পেপার ব্যাক সংস্করণ খুব সহজেই অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্মে খুঁজে নিতে পারে। সেখানে ABH বুক সেলারকে খুঁজে হবে। এছাড়া তাদের এলাকার যে নিকটবর্তী বইয়ের দোকানগুলো আছে সেখানেও বইটি পাওয়া উচিত। জ্ঞান অর্জন করে শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাও, এই শুভকামনা রইল সকলের জন্য। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই। আমরা প্রায়শই দেখি দুর্যোগ ঘটে যাওয়ার পর উদ্ধার কাজ, ত্রাণ বিতরণ আর পুনর্বাসনের উপর প্রচুর জোর দেওয়া হয়, যা অবশ্যই জরুরি। কিন্তু তার পাশাপাশি দুর্যোগের ঝুঁকিটা গোড়া থেকে কমানোর জন্য যে প্রাক বিপর্যয় প্রস্তুতি, যেমন ধরুন পরিবেশ বান্ধব জীবনযাত্রা গ্রহণ করা, সঠিক নগর পরিকল্পনা করা, আমাদের পরিকাঠামোকে আরও মজবুত করা, সেগুলোর ওপর কি আমরা যথেষ্ট মনোযোগ দিচ্ছি? ভবিষ্যতের জন্য কোনটা বেশি জরুরি? আঘাত লাগার পর তার শুশ্রূষা করা, নাকি আঘাত যাতে কম লাগে বা লাগেই না তার আগাম ব্যবস্থা নেওয়া? হয়তো দুটোরই একটা সঠিক ভারসাম্য দরকার। এটা নিয়ে ভাবা যেতে পারে।